আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই আরও একটি নতুন অধ্যায়ের নতুন ক্লাসে। তো আমরা আজকের যে ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই ক্লাসে অংশগ্রহণ করার পূর্বে আমরা এই ক্লাসের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো একটু ফাইন্ড আউট করে দেখি এই বিষয়ের অবস্থানটা কোথায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো বর্তমান সময়ে এমন একটি প্রযুক্তির উদ্ভাবন করা সম্ভব হয়েছে, এমন একটি প্রযুক্তি এত ব্যাপক কার্যপ্রণালী সম্পূর্ণ করছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা শস্যের ব্যাপক উন্নয়ন ঘটাতে সমর্থ হয়েছি। অর্থাৎ বর্তমান সময়ে আমরা শস্যের ফলন কয়েক গুণ বাড়াতে সমর্থ হয়েছি, শস্যের আকার আকৃতি কয়েক গুণ বাড়াতে সমর্থ হয়েছি। আমরা যেখানে পূর্বে ছিলাম শুধুমাত্র বীজের উপর নির্ভরশীল, অর্থাৎ কি শস্য উৎপাদনের জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলাম বীজের উপরে, বর্তমান সময়ে আমরা সেই বীজের উপর নির্ভরশীল ছাড়াও বর্তমান সময়ে আমরা কি অল্প জায়গায় ল্যাবে অর্থাৎ পরীক্ষাগারে অল্প জায়গায় অল্প পরিশ্রমে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করতে সমর্থ হচ্ছি। একইভাবে এই প্রযুক্তিটা প্রাণীর ক্ষেত্রে, প্রাণীর উন্নয়নে, তারপরে মৎস্য উন্নয়নে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, এবং একই সাথে এই প্রযুক্তিটা পরিবেশের বিভিন্ন প্রকার ক্ষতিকারক অবস্থা থেকে উত্তরণের ব্যাপক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছে। তোমরা জানো আসলে সেই প্রযুক্তিটা কি? আমার মনে হয় আমার সকল শিক্ষার্থী বন্ধুরাই জানে যে সেই প্রযুক্তিটার নাম কি। সেটা হচ্ছে কি? জীব প্রযুক্তি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় আমরা চলে যাব। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। শিক্ষার্থী বন্ধুরা, তো বায়োটেকনোলজি আলোচনায় পূর্বে আমরা এই অধ্যায়ে বায়োটেকনোলজির যে সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই সকল বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে যাই। যেমন তোমাদের সামনে একটি ছবি দেখানো হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো এটা কিসের ছবি। হ্যাঁ, এটা হচ্ছে কি টিস্যু কালচারের ছবি। হ্যাঁ, কারণ তোমরা জানো এইভাবে আমরা ল্যাবে অর্থাৎ যেই সকল উদ্ভিদগুলোর খুব সহজেই বীজ উৎপাদন করা যাচ্ছে না, চারা উৎপাদন করা যাচ্ছে না, ব্যাপকভাবে চারা উৎপাদন করা যাচ্ছে না, বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা কি ঔষধি উদ্ভিদ, এই সকল উদ্ভিদগুলোকে ব্যাপকভাবে উৎপাদন করার জন্য আমরা বর্তমান সময়ে ল্যাবে সেগুলোর চারা উৎপাদন করি। এই ক্ষেত্রে ল্যাবে আমরা সেগুলো চারা উৎপাদন করি কিভাবে? ল্যাবে আমরা চারা উৎপাদন করি হচ্ছে যেই উদ্ভিদটা চারা উৎপাদন করব সেই উদ্ভিদটার কাণ্ড, পাতার অংশ বা মূলের অংশ, বা বা হচ্ছে কি যে পুংস্তবক বা স্ত্রীস্তবকের কোনো অংশ, বা দেখা গেলো যে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই কাণ্ডের বিভিন্ন অংশগুলো নিয়ে পরীক্ষাগারে কি করা হয়? নিয়ন্ত্রিত পরিবেশে সেগুলোর গ্রোথ করানো হয় এবং সেইগুলোর কোষ থেকে চারা উৎপাদন করা হয়। এই সকল চারাগুলো পরবর্তীতে মাঠ পর্যায়ে এই চারাগুলো রোপণ করা হয়ে থাকে। এইভাবে পরীক্ষাগারে, অর্থাৎ তোমার সামনে যে ছবি দেখানো হয়েছে এরকমভাবে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয়। তাও আমরা বর্তমান সময়ে কোনগুলো চারা উৎপাদন করতে পারি? যে সকল উদ্ভিদগুলো প্রায় বিলুপ্ত অথবা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাদের চারা উৎপাদন করা কঠিন হয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে আমরা কি করে থাকি যে অধিকাংশ সময় সেই সকল উদ্ভিদগুলোকে রক্ষা করার জন্য আমরা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অর্থাৎ সেই সকল উদ্ভিদের টিস্যুকে কালচার মিডিয়ামে কালচার করে ব্যাপক সংখ্যক চারা উৎপাদন করা হয়ে থাকে। এই পদ্ধতিটাই হচ্ছে টিস্যু কালচার, যা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির অংশ। এবার আমরা যাব আরও একটি চিত্র। দেখো, নিশ্চয়ই তোমরা এই চিত্রটার সাথে পরিচিত। এটা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা আসলে কি হয়েছে? সাধারণত শস্য উন্নয়ন, প্রাণীর উন্নয়ন বা অন্যান্য বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন প্রকার ফসলের উন্নয়ন, প্রাণীর উন্নয়ন,
এই সকল কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা ব্যবহার করে থাকি। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আসলে কি করা হয়, যে সাধারণত যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তর করব সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে প্লাজমিড ডিএনএ, অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে এই যে এই প্লাজমিডগুলোকে খণ্ডাংশ করে সেই খণ্ডাংশের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে জিনটি, সেই জিনটিকে সংযুক্ত করা হয়। কাঙ্ক্ষিত সেই জিনটিকে সংযুক্ত করার পরে সেটাকে কি করা হয়, ব্যাকটেরিয়ার অর্থাৎ কি ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করা হয়। ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করার পরে সেই ইকোলি ব্যাকটেরিয়ার ক্লোনিং করার মাধ্যমে সেই বৈশিষ্ট্যর সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে সেই বৈশিষ্ট্যের প্লাজমিডের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে আমরা কি করে থাকি, পরবর্তীতে উদ্ভিদ বা প্রাণীর মধ্যে স্থানান্তর ঘটিয়ে আমরা জীবের অর্থাৎ শস্যের বা প্রাণীর ব্যাপক ধরনের উন্নয়ন ঘটাতে সমর্থ হয়েছে। আর সেই পদ্ধতিটার নাম কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যা আমরা এই অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি অধ্যায়ে শিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম আমরা আজকের ক্লাসে কোন কোন বিষয়গুলো অর্থাৎ কোন চ্যাপ্টারের কি অংশ নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়টাকে অর্থাৎ জীব প্রযুক্তি এই অধ্যায়টাকে আমরা অনেকগুলো অংশে ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা জীব প্রযুক্তি সম্পর্কে, জীব প্রযুক্তির ধারণা, জীব প্রযুক্তি কী বা জীব প্রযুক্তির ধারণা, এই সকল বিষয়গুলো নিয়েই আমরা আজকের ক্লাসে শিখব। পরবর্তীতে আমরা টিস্যু কালচার সম্পর্কে জানব এবং তারপরে বায়োটেকনোলজি সম্পর্কে জানব এবং সর্বশেষে বায়োটেকনোলজির গুরুত্ব অর্থাৎ বিভিন্ন টপিকসগুলো নিয়ে পরপর বিভিন্ন ক্লাসে আমরা অংশগ্রহণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাসে সুন্দরভাবে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করলে আশা করি তোমাদের জীব প্রযুক্তি অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে, কোনো জিনিস যদি বুঝতে না পারো, আমি আশা করি তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করলে অবশ্যই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সামনে একটি চিত্র দেয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এটা কোন উদ্ভিদের চিত্র। আমার বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরাই এই উদ্ভিদটাকে চেনো, তোমরা নিশ্চয়ই জানো এটা কি। আমার মনে হয় সবাই বুঝে ফেলেছে, এটা হচ্ছে কি, পাট। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। এবং তোমরা কি জানো আমরা এই চ্যাপ্টার অর্থাৎ জীব প্রযুক্তির আলোচনায় আমরা কেন এই অংশটা নিয়ে আসলাম? কারণ তোমরা মনে হয় জানো বাংলাদেশের জুট জিনোম প্রকল্প পাটের জীবন রহস্য উন্মোচন করে উদ্ভাবন করেছে পাটের নতুন জাত রবি 1। তোমরা মনে হয় জানো পাট নিয়ে আমাদের দেশে বহুদিন যাবৎ গবেষণা চলছে, যা এছাড়াও জানো একসময় পৃথিবীর প্রায় অর্ধেক পাট বাংলাদেশে জন্মাতো, আর এই জন্যই পাটকে সোনালী আঁশ বলা হতো। তো এই পাটের অর্থাৎ অর্থকারী ফসল হিসেবে আমাদের দেশের প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়ে থাকে। তো বর্তমান সময়ে পাটের জিনোম আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ পাটের জীবন রহস্য উন্মোচন করতে সমর্থ হয়েছে। কিসের মাধ্যমে? বায়োটেকনোলজির মাধ্যমে। অর্থাৎ এই যে জিনোম উন্মোচন করতে অর্থাৎ জীবন রহস্য উন্মোচন করতে সমর্থ হয়েছে এবং এই জীবন রহস্য উন্মোচন করার ফলে আমরা নতুন নতুন পাটের জাত উদ্ভাবন করতেও সমর্থ হচ্ছি। তেমনই পাটের একটি জাত উদ্ভাবন করা হয়েছে রবি 1, যেই জাতটি পূর্বের তুলনায় অধিক পরিমাণ ফলনশীল এবং পাটের মানও ভালো হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম বিভিন্ন প্রকার কার্যাবলীতে জীব প্রযুক্তিটা ব্যবহার হয়ে আসছে। এবার আমরা যাব এই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি শব্দের উদ্ভব বা এই শাখায় আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সকল বিষয়গুলো। দেখো, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি
জীববিজ্ঞানের একটি ফলিত শাখা অর্থাৎ অ্যাপ্লাইড শাখা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফলিত শাখাটা কি আসলে। ফলিত শাখা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যে জীববিজ্ঞানের যেই শাখাগুলোতে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা, প্রয়োগ সংক্রান্ত তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করার তুলনায় প্রয়োগ সংক্রান্ত বিষয়টাই বেশি গুরুত্ব পায়, সেটাকে আমরা বলেছিলাম কি ফলিত শাখা। অর্থাৎ বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তি একটি ফলিত শাখা, কেননা এখানে প্রয়োগ সংক্রান্ত বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করেছে। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা কি হয়েছে, নানাভাবে বিকাশ লাভ করেছে। নানা তথ্যের সমৃদ্ধ হতে থাকে এর ভাণ্ডার। বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে জীববিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। স্থাপিত হলো জীব প্রযুক্তি নামে জীববিজ্ঞানের একটি নতুন শাখা। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে জীববিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ এবং নতুন শাখাটার উদ্ভব ঘটে। অর্থাৎ প্রথম দিকে কি হয়, বিংশ শতাব্দীর শুরুর দিকেই বংশগতিবিদ্যা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা শুরু হয়। আর সেই সময় বংশগতিবিদ্যার একক অর্থাৎ বংশগতির একক, উপাদান, প্রকৃতি, রাসায়নিক গঠন, জৈবনিক প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আলোচনা হতে শুরু হয়, বিভিন্ন প্রকার বিষয় নিয়ে গবেষণা হতে শুরু হয়। অর্থাৎ জীবকোষ থেকে একটা জীবকোষ থেকে আর একটা জীবকোষে কি যে জিনের প্রতিস্থাপন, এই সকল বিষয়গুলো নিয়েও গবেষণা শুরু হয়। ফলে জীববিজ্ঞান সম্পর্কে যে নতুন শাখাটির উদ্ভব ঘটে, সেই নতুন শাখাটি বর্তমান সময়ের বায়োটেকনোলজি। এই শাখাটি কি কাজ করতে, এই শাখাটির মধ্যে দিয়ে আমরা কি করতে পেরেছি লক্ষ্য করো। এই শাখাটি বিজ্ঞানের বিভিন্ন শাখার বাস্তব সমস্যার সমাধানে এবং মানুষের স্বাস্থ্য উন্নয়নে, অর্থাৎ বিজ্ঞানের বর্তমান বিভিন্ন সমস্যার সমাধান করতে সমর্থ হয়েছি মানুষের স্বাস্থ্য উন্নয়নে। অর্থাৎ মানুষের স্বাস্থ্যের উন্নয়নের জন্য যে সকল প্রযুক্তিগুলো অর্থাৎ যে সকল বিষয়গুলো উন্নয়ন ঘটানো দরকার, সেই সকল বিষয়গুলোর উন্নয়ন বায়োটেকনোলজির মাধ্যমে সম্ভব হচ্ছে। উন্নততর ফসল সৃষ্টিতে বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফসলের মান এবং পরিমাণ বৃদ্ধিতে বায়োটেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়, সেটা হচ্ছে কি পরিবেশ দূষণ। পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়, পরিবেশকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, পরিবেশকে কিভাবে ভালো রাখা যায়, পরিবেশকে কিভাবে মানুষের প্রাণী বসবাসের উপযুক্ত অবস্থানে রাখা যায়, সেই সকল বিভিন্ন প্রকার গবেষণা চালিয়ে যাচ্ছে বায়োটেকনোলজি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে দেখলাম যে বায়োটেকনোলজিটা এসেছে। এবার আমরা দেখব বায়োটেকনোলজি শব্দটা কিভাবে এসেছে। দেখো, জীব প্রযুক্তি দুটি শব্দ অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি, এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। কি শব্দ, অর্থাৎ বায়োটেকনোলজি শব্দটা এসেছে বায়োলজি এবং টেকনোলজি এই দুইটা শব্দের সমন্বয়ে। বায়োলজি শব্দের অর্থ কি, জীব সম্পর্কে বিশেষ জ্ঞান, আর টেকনোলজি অর্থ প্রযুক্তি। অর্থাৎ তাহলে বায়োটেকনোলজি হলো কি আন্তঃসম্পর্কিত বিষয়, হলো কি জীব প্রযুক্তি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করে। তাহলে কে প্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করে? হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি। 1919 সালে বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করে। আর এই বায়োটেকনোলজি শব্দটার উদ্ভব ঘটে কিভাবে? বায়োলজি এবং টেকনোলজি শব্দ দুটির সমন্বয়ে। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত
বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। তাহলে আমরা দেখলাম যে বায়োটেকনোলজিটা অর্থাৎ জীব প্রযুক্তি, এই প্রযুক্তিটা কিভাবে আমরা প্রয়োগ করছি, কোনো জীবকোষ বা অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের উদ্ভাবন, অর্থাৎ কোনো একটা জীবের অংশ বিশেষ ব্যবহার করে অন্য আর একটা জীবের বা অন্য আর একটা জীবে সেইগুলোকে স্থানান্তর করে নতুন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব উদ্ভাবন করা হয়, অথবা প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। সেই প্রযুক্তিটাকেই আমরা মূলত বলেছি কি বায়োটেকনোলজি। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীব প্রযুক্তি কোনো নতুন সংযোজন নয়, অর্থাৎ অনেক আগের থেকেই কিন্তু জীব প্রযুক্তির এই বিভিন্ন প্রকার কাজগুলো চলে আসছে। মানব সভ্যতার উষালগ্ন থেকেই জীব প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে, অর্থাৎ বহু পূর্ব থেকেই কিন্তু জীব প্রযুক্তির শুরু হয়েছে। যেমন দেখো, গাজন বা চোলাইকরণের মতো প্রযুক্তি, ফার্মেন্টেশন অ্যান্ড ব্রিউইং কি যে মতো প্রযুক্তি জ্ঞান মানুষ প্রায় কত বছর আগে? ৮,০০০ বছর আগেই রপ্ত করেছে। মানুষ প্রায় কত বছর আগে? ৮,০০০ বছর আগেই এই প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয় রপ্ত করেছে। তার মধ্যে আমরা কি দেখেছি? যে ফার্মেন্টেশন অর্থাৎ গাজন এবং চোলাইকরণের মতো, অর্থাৎ বয়েলিং বা ফার্মেন্টেশন, এরকম বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি মানুষ প্রায় ৮,০০০ বছর আগে রপ্ত করেছে। তার মানে আমরা যদি বলি যে বায়োটেকনোলজিটার অগ্রযাত্রা বা শুরুটা একেবারেই নতুন, তাহলে কিন্তু সঠিক নয়। কারণ এটা দেখো, বহু বছর আগে, অর্থাৎ ৮,০০০ বছর আগেই মানুষ গাজন এবং চোলাইকরণের মতো প্রযুক্তি ব্যবহার করেছে। তার মানে এই বায়োটেকনোলজির যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো বহু পুরাতন। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তির নতুন রূপে যাত্রা শুরু করে। অর্থাৎ 1863 সালে যখন গ্রেগর জোহান মেন্ডেল কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করে, তারপর থেকে এই প্রযুক্তি আরও ব্যাপকভাবে অগ্রযাত্রা শুরু হয়। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক যখন ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন, এই আবিষ্কারের ধারাবাহিকতায় আজকের আধুনিক জীব প্রযুক্তি শুরু হয়। অর্থাৎ আধুনিক জীব প্রযুক্তির এই অগ্রযাত্রা কিন্তু শুরু হয়েছে কখন থেকে? 1953 সালে যখন ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেছিল, তখন থেকেই কিন্তু শুরু হয় এই আধুনিক জীব প্রযুক্তি। বর্তমান সময়ে আমরা জানি এই জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি সবচেয়ে বেশি গবেষণার জায়গা। বায়োটেকনোলজি বিভিন্ন পার্ট নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় গবেষণা চালিয়ে যাচ্ছে। আমরা জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে আমরা নবম-দশম শ্রেণীতে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জিন প্রকৌশলী পদ্ধতিতে কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্র যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং এই টিস্যু কালচার কীভাবে করা হয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংগুলো কীভাবে করা হয়, সেই সকল প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা নবম-দশম শ্রেণীতে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম একটু লক্ষ্য করে দেখো। আর একবার আমরা একটু এগিয়ে যাই। যে আমরা আজকের ক্লাসে আমরা দেখলাম যে জীব প্রযুক্তি অধ্যায়ে প্রকৃতপক্ষে আমরা কোন কোন বিষয়গুলো শিখব। আমরা জীব প্রযুক্তি অধ্যায়ে অর্থাৎ আমরা আজকে সংক্ষিপ্ত ধারণা পেলাম যে জীব প্রযুক্তির টিস্যু কালচারের মাধ্যমে কি করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কি করা হয়। তারপরে আমরা জেনেছি বাংলাদেশের অর্থকারী ফসল পাটের জিনোম আবিষ্কারের ফলে কি করতে সমর্থ হয়েছি। তারপরে বায়োটেকনোলজির যে অর্থাৎ কি জীববিজ্ঞানের যে শাখা বায়োটেকনোলজি সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং বায়োটেকনোলজি শব্দটা কিভাবে উদ্ভব হয়েছে সে সকল বিষয় সম্পর্কে ধারণা নিয়েছি। এবং সর্বশেষ আমরা আজকে জেনেছি যে এই বায়োটেকনোলজি
অর্থাৎ জীব প্রযুক্তিটা কিন্তু বর্তমান সময়ের একটা বিষয় নয়, এটা বহু আগে অর্থাৎ প্রায় ৮,০০০ বছর আগেই বায়োটেকনোলজির বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করত মানুষ। কিন্তু আধুনিক বায়োটেকনোলজিটা শুরু হয় কখন থেকে? আধুনিক বায়োটেকনোলজি 1953 সালে ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের পর থেকেই আধুনিক বায়োটেকনোলজি শুরু হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে অনেকগুলো টপিকস, অনেকগুলো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক একটা টপিক্সের বিস্তারিত আলোচনায় যাব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, নিয়মিতভাবে ক্লাসগুলো করবে এবং ক্লাসে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো করবে এবং অবশ্যই যারা যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই নিজেদের রোল নাম্বারটা কমেন্ট বক্সে লিখে দিবে। তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন শিক্ষার্থী বন্ধুরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে এবং নিশ্চয়ই তাদেরকে আমি অনেক অভিনন্দন, স্বাগত জানাই। এবং তোমরা যেন যদি কোনো টপিকস বুঝতে না পারো সেই জন্য প্রশ্নগুলো করবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।